আসসালামু আলাইকুম। মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের ধারাবাহিক ক্লাস আমাদের পাঠশালায় সকল একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগতম। আজ তোমাদের পাঠ্য বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রথম অধ্যায় বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। ইতিমধ্যে তোমরা এই চ্যাপ্টারের অনেকগুলো ক্লাস করে ফেলেছ, তারই ধারাবাহিকতায় আজকের ক্লাস। শিক্ষার্থীরা ছবিগুলো খেয়াল করো। এখানে প্রথমে একটি ছবি দেখানো হচ্ছে, কি দেখো, টসটসে কি সুন্দর এক টমেটো, তাই না? তোমরা জানো টমেটো কোন কালের ফসল? আমরা জানি টমেটো হচ্ছে শীতকালীন ফসল, হ্যাঁ, কিন্তু তোমরা খেয়াল করে দেখবে এখন টমেটো কিন্তু শুধু শীতকালেই পাওয়া যায় না, 12 মাস টমেটো এখন বাজারে পাওয়া যাচ্ছে। 12 মাসে কি হচ্ছে, টমেটোর কি হচ্ছে, চাষ হচ্ছে। কিভাবে সম্ভব হচ্ছে? কারণ বর্তমানে আমাদের প্রযুক্তি এত অগ্রসর হয়েছে যে বিজ্ঞানীরা এই যে টমেটোর থেকে, এই তোমার আরেকটা ছবি খেয়াল করো, এটা কি? যারা সায়েন্সের স্টুডেন্ট আছো তারা দেখেই এক সেকেন্ডের মধ্যে তোমরা বলে দিতে পারতেছো এটা হচ্ছে একটা ডিএনএর একটা চিত্র। হ্যাঁ, অন্য সাবজেক্টে যারা আছে তারাও বলতে পারবে, কারণ আমরা ছোটবেলা থেকে বিজ্ঞান পড়েছি, সেখানে আমরা ডিএনএ সম্পর্কে জানি। তো ডিএনএ কি করে? আমাদের জীব যত আছে তাদের বৈশিষ্ট্য ধারণ করার একটা অংশ, সেটা হচ্ছে কি ডিএনএ। তাহলে টমেটোর সাথে ডিএনএর কি সম্পর্ক? কেন আমি ছবি দুটো এখানে দিয়েছি এই কারণে যে টমেটো শীতকালীন ফসল আমরা জানি, কিন্তু এখন শীতকালে না, এটা এখন গরমকালেও হচ্ছে, চাষ হচ্ছে। কিভাবে হচ্ছে? গরমের সময় যে সবজিটা ফলে সেই বৈশিষ্ট্যটা, তার ডিএনএ সেই বৈশিষ্ট্যটা, বর্তমানে বিজ্ঞানীরা যে কাজটা করতেছে, টমেটোর ডিএনএ থেকে সেই শীতকালীন ওই বৈশিষ্ট্যটা বাদ দিয়ে গরমের বৈশিষ্ট্য যেটুকু অংশ সেইটা তার ডিএনএতে দিয়ে দিচ্ছে। এভাবে প্রতিস্থাপনের ফলে এখন এমন চারা, এমন বীজ উৎপাদন করা সম্ভব হচ্ছে টমেটোর, যা দিয়ে এখন প্রতি বছরই দেখা যায় সারা বছর টমেটো চাষ করা সম্ভব হচ্ছে। ঠিক আছে, তাহলে শিক্ষার্থীরা তোমরা হয়তো বুঝতে পেরেছো আজকের আমাদের পড়ার মূল টপিকসটা কি। আজকে আমাদের পাঠ হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এটা তোমাদের বায়োলজির একটা গুরুত্বপূর্ণ একটা টপিক, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, যেটা অনেকেই তোমরা ইতিমধ্যে পড়ে ফেলতে পারো। শিখন ফলগুলো আজকে দেখে নেই। 1. জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে জানতে পারবে। 2. রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ধাপসমূহ সম্পর্কে জানতে পারবে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার বা সুফল সম্পর্কে জানতে পারবে, এবং যেহেতু সুফল আমরা জানব, তার সাথে সাথে এর ক্ষতিকর দিকগুলো কি সেগুলো তোমরা জানতে পারবে। চলো তাহলে জেনে নেই জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি তার সম্পর্কে। কোনো জীবকোষ থেকে একটি নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ খণ্ড পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তরণের কৌশলকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলা হয়। আমি আবার সংজ্ঞাটা বলছি, তোমরা ভালোভাবে খেয়াল করো। কোনো জীবকোষ থেকে একটি নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ খণ্ড পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তরের কৌশলকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলা হয়। হ্যাঁ, জেনেটিক ইঞ্জিনিয়ারিংকে জেনেটিক মডিফিকেশন বা জেনেটিক ম্যানিপুলেশন, জিএমও বলা হয়। এখানে আমি একটা ডিএনএ ছবি দিয়েছি, যেটাকে আমি বলেছি যে খণ্ড পৃথক করে ভিন্ন একটি জীব স্থানান্তর করা হবে, তাই তার প্রতীক হিসেবে আমি দেখিয়েছি যে একটা কেচি দিয়ে কি করা হচ্ছে, ডিএনএটা কাটা হচ্ছে, মানে একটা ডিএনএ থেকে একটা অংশ কেটে অন্যের আরেকটা ডিএনএতে জোড়া দিয়ে দেওয়া হবে। আর যে পদ্ধতিতে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের কার্য সম্পন্ন করা হয় তাকে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি বা জিন ক্লোনিং বলে। তাহলে আমরা যে এই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতিটাকে বললাম, যে পদ্ধতিতে এই কাজটা করা হয় তাকে আমরা বলবো রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি বা জিন ক্লোনিং। এবার আসি কে এটার আবিষ্কারক সেটা সম্পর্কে জানতে।
1971 মতান্তরে 1972 সালে বিজ্ঞানী পল বার্গ বানরের ভাইরাস SV40 ও ল্যাম্বডা ভাইরাসের ডিএনএ সংযোগ ঘটিয়ে বিশ্বের প্রথম রিকম্বিনেন্ট ডিএনএ অণু তৈরি করেন। কি করেছে খেয়াল করো, যে পল বার্গ যে কাজটা করেছে, বানরের ভাইরাস একটা SV40 আর ল্যাম্বডা ভাইরাস, এই দুইটা ডিএনএ এই ডিএনএ একটু কেটে, এই ডিএনএর একটা অংশ কেটে দুইটা ডিএনএকে একসাথে জোড়া দিয়েছেন। সেই সংযুক্ত ডিএনএটাকে আমরা বলবো রিকম্বিনেন্ট ডিএনএ। ঠিক আছে, তাহলে এর জন্য পল বার্গকে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের জনক বলা হয়। তাহলে আমরা জানলাম যে পল বার্গ হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম আবিষ্কারক। পরবর্তীতে 1973 সালে ইকোলি ব্যাকটেরিয়ার প্লাজমিডের মধ্যে, ইকোলি তোমরা শুনেছো ব্যাকটেরিয়াটার নাম হয়তো, ইকোলি ব্যাকটেরিয়ার প্লাজমিডের মধ্যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন প্রবেশ করানোর মাধ্যমে হার্বার্ট বয়ার এবং স্ট্যানলে কোহেন সর্বপ্রথম ট্রান্সজেনিক জীব তৈরি করেন। আগে আমি বলেছি কি করেছে, জাস্ট ডিএনএটা তৈরি করেছে, এবার বলতেছি যে একটা জীবই তৈরি করেছে। হ্যাঁ, একটা জীবনী দিয়েছে। কে? সে হচ্ছে হার্বার্ট বয়ার এবং স্ট্যানলে কোহেন। ইকোলি ব্যাকটেরিয়া প্লাজমিডের মধ্যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন প্রবেশ করানোর পর, হ্যাঁ, তারা সর্বপ্রথম ট্রান্সজেনিক জীব তৈরি করেন। এর 1 বছর পর মানে 73, তাহলে 74 সনে রুডলফ জেনিস জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে একটি ট্রান্সজেনিক ইঁদুর তৈরি করে ফেলেন। কি তৈরি করে ফেলেন? একটা ট্রান্সজেনিক ইঁদুর তৈরি করেন, যা বিশ্বের প্রথম ট্রান্সজেনিক প্রাণী। আচ্ছা, তাহলে আমরা জানলাম যে জেনেটিক ইঞ্জিনিয়ারিংকে আবিষ্কারক, তাদের নাম এবং একটু সামান্য বিবরণ। এবার আমরা দেখব রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির ধাপসমূহ। যেহেতু আমি বলতেছি রিকম্বিনেন্ট ডিএনএটা কিভাবে, দুইটা ডিএনএ খণ্ড একসাথে যুক্ত করে দিব, তার ধাপসমূহ খুব ইম্পর্টেন্ট একটা টপিক, স্যার খেয়াল করে দেখো। 1, ডিএনএ নির্বাচন। কোন উদ্ভিদ বা প্রাণী থেকে তুমি ডিএনএটা নিতে চাচ্ছ সেটা নির্বাচন করতে হবে। দেন ডিএনএ বাহক নির্বাচন। আমাদের কোনো একটা ব্যাকটেরিয়া এখানে বাহক হিসেবে কাজ করবে। ডিএনএ খণ্ড কর্তন, দুইটা থেকেই যে ব্যাকটেরিয়ার এবং আমরা যে জীব বা উদ্ভিদ যেখানে হোক সেই কোষ থেকে ডিএনএ নিয়ে সেই খণ্ড কর্তন করব। দেন খণ্ডকৃত ডিএনএ প্রতিস্থাপন, মানে দুইটা ডিএনএ একসাথে সংযোগ করা। পোষক দেহে রিকম্বিনেন্ট ডিএনএ স্থাপন, যখনই সংযোগ করে ফেললাম তখনই আমার রিকম্বিনেন্ট ডিএনএ কিন্তু তৈরি হয়ে গেল, সেটাকে আবার কি করব? পোষক দেহে রিকম্বিনেন্ট ডিএনএ স্থানান্তর। 6, রিকম্বিনেন্ট ডিএনএ এর সংখ্যা বৃদ্ধি ও মূল্যায়ন। এই ধাপগুলোকে আমি যদি চিত্রের সাহায্যে দেখাতে যাই তাহলে চিত্রটা হচ্ছে এমনটা, একটু খেয়াল করো দেখা যাচ্ছে কিনা। ইকোলি ভাইরাস এবং আমি একটা উদ্ভিদ কোষ থেকে ডিএনএটা নিব, তাহলে বাহক নির্বাচন। প্রথমে আমি এই দুইটা উৎস থেকে ডিএনএ পৃথক করব, ঠিক আছে। তাহলে আমি কি করলাম? ডিএনএ বাছাই করলাম, ওকে ফাইন। 2 নাম্বার পয়েন্টে রেস্ট্রিকশন এনজাইমের সাহায্যে উভয় ডিএনএকে কর্তন করব। ডিএনএটা নিয়ে যে অংশ, যে বৈশিষ্ট্য, যে জিনটা আমি নিতে চাচ্ছি সেইটা কাটবো। কি দিয়ে কাটবো? রেস্ট্রিকশন এনজাইম, ঠিক আছে। এই এনজাইমটা প্রয়োগ করে আমি ওই অংশটুকু কর্তন করে আলাদা করব। ওকে, দ্বিতীয় ধাপ শেষ। তৃতীয় ধাপে এসে এই যে প্লাজমিড থেকেও তো আমি আলাদা করেছি আর তোমার উদ্ভিদ কোষ থেকে ডিএনএ, ওই জিনটুকু ওই প্লাজমিডের এই ডিএনএর সাথে সংযুক্ত করে দিব। সংযুক্ত করার পরে এই যে 3 নম্বরে দেখো, ডিএনএ লাইগেজের সহায়তায় উভয় ডিএনএ সংযোজন এবং রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি। মানে আমি যখন সংযোজনটা করে ফেললাম একটা ভিন্ন একটা ডিএনএ তৈরি হয়ে গেল, একেই আমাকে বলা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ। ওকে, তাহলে আমার এটা হচ্ছে কাঙ্ক্ষিত জিন আর এটা হয়ে গেল টোটাল রিকম্বিনেন্ট ডিএনএ প্লাজমিড। ওকে ফাইন, 3 নম্বর ধাপ শেষ। 4 নম্বর এসে যে কাজটা করতে হবে, এই প্লাজমিডটাকে আবার ইকোলি ব্যাকটেরিয়ার মধ্যে প্রবেশ করাই দিব। ওকে,
ট্রান্সফরমেশন প্রক্রিয়ায় রিকম্বিনেন্ট ডিএনএ প্লাজমিডে ব্যাকটেরিয়ায় প্রবেশ করাই দিব। তাহলে প্রবেশ করানো হলো, এরপরে ব্যাকটেরিয়া নিজের মতো করেই এই জিনিসটাকে বাড়াতে থাকবে। ঠিক আছে, এই একটা তুমি প্রবেশ করিয়েছো, এই এক থেকে আস্তে আস্তে অনেকগুলো ব্যাকটেরিয়া তৈরি হবে। এই একই জিন দ্বারা একই ডিএনএর অনেকগুলো ব্যাকটেরিয়া তৈরি হবে। এই হচ্ছে আমাদের রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির ধাপ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যখন পরীক্ষায় আসবে এই ধাপটা মাঝে মাঝে এসে থাকে। হ্যাঁ, তোমরা চেষ্টা করবে যদি বড় কোশ্চেন আসে ছবিটাও দেয়ার। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে কিছু গুরুত্ব আমি দেখাচ্ছি। কৃষিতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর গুরুত্ব অনেক। কারণ কি জানো, আমাদের খেয়াল করে দেখো যে পৃথিবীটা একটা অঞ্চল, একটা জায়গা, মানে একটা নির্দিষ্ট, এটা বাড়তিছে না, তাই না? কিন্তু জনসংখ্যা দিন দিন বাড়ছে, বাট কি থাকার জায়গা সেটা বাড়ছে না। তখন কি হচ্ছে, কৃষি জমি যা ছিল আস্তে আস্তে মানুষ বসবাসের জন্য সেই কৃষি জমি কমে যাচ্ছে। মানুষ বসবাস করার জন্য শহর গ্রাম তৈরি হচ্ছে, থাকার জায়গা তৈরি হচ্ছে, কৃষি জমি কমে যাচ্ছে। যদি কৃষি জমি কমে যায়, হ্যাঁ, তাহলে খাদ্য আসবে কোথা থেকে? আগে যে পরিমাণ উৎপাদন হতো ওইটাই যদি হয়, তাহলে এত মানুষের খাদ্য চাহিদা কিভাবে মিটবে? এই জন্যই বিজ্ঞানীরা এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে এমন কিছু ফসলের বীজ বা উৎপাদন করে যা অল্প জায়গায় অধিক ফসল প্রদান করতে পারে। ঠিক আছে, তাহলে দেখি আমরা কৃষিতে কিভাবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং আমাদের গুরুত্ব বহন করছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মূল গবেষণা কৃষিকে ঘিরে। এর সাহায্যে জেনেটিক্যালি মডিফাইড ক্রপস উৎপন্ন করা হয় যা উচ্চ ফলনশীল, উন্নত জাতের, প্রকৃতি সহনশীল, রোগ জীবাণু থেকে নিজেকে রক্ষা করতে পারে। ওকে, কৃষিতে জেনেটিক্যালি মডিফাইড ক্রপস উৎপাদনে জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তিটি কৃষি সম্পদ উন্নয়নে যে ভূমিকা রাখতে পারে সেগুলো হলো: পরিবেশের বিভিন্ন হুমকি থেকে নিজেকে রক্ষা করতে পারে, যেমন অতিরিক্ত শীত সহ্য করা, পোকামাকড় দ্বারা আক্রান্ত না হওয়া, ভাইরাস ও ফাঙ্গাল দ্বারা আক্রান্ত না হওয়া ইত্যাদি। ক্ষমতাসম্পন্ন উন্নত বীজ উৎপাদন সহ মাটির লবণাক্ততা সহ্য করার মধ্য দিয়ে উন্নত ফসল নিশ্চিত করা। খেয়াল করো কতগুলো প্রতিকূল জিনিস এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে আমাদের প্রতিহত করা সম্ভব। 2, ক্ষতিকর ব্যাকটেরিয়াকে ধ্বংস করার মাধ্যমে উন্নত কৃষিপণ্য উৎপাদনের পরিবেশ নিশ্চিত করা। তোমরা খেয়াল করে দেখবে অনেক সময় আগে হতো যে একটা ফসল চাষ করতেছে, এই কোনো একটা ব্যাকটেরিয়া বা কিছু পুরা ফসল নষ্ট হয়ে যেত। বাট এখন এত উন্নত জাতের বীজ ব্যবহার করা হচ্ছে যা এই ব্যাকটেরিয়াকেও ধ্বংস করতে পারে। শস্যের গুণগত মান বৃদ্ধি করা ও অধিক ফলনশীল শস্য উৎপাদন করা, যেমন এমফ্লোরা টমেটো। এই যে টমেটোর কথা আমি তো বলেই আসছি যে এখন দেখা যাচ্ছে যে সারা বছরই পাওয়া যাচ্ছে এবং গুণগত মানও আগের থেকে বৃদ্ধি পেয়েছে। খরা, বৃষ্টি সহনশীল ও রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন, স্বল্প সেচের প্রয়োজন হয় এমন শস্যের জাত উদ্ভাবন করা। অনেক সময় হয় না যে অনেক খরা, সেখানে বৃষ্টি হয় না, পানির অভাব, তখন ওই প্রতিকূল পরিবেশে ফসল তৈরি করার জন্য এমনভাবে বীজ উৎপাদন করা হচ্ছে যেগুলো এগুলো প্রতিহত করতে পারে। উপযুক্ত সবগুলো কার্যক্রমই উন্নত কৃষি সম্পদকে নিশ্চিত করে, বিধায় কৃষি সম্পদ উন্নয়নে জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তির ব্যাপক ভূমিকা রয়েছে। তোমাদের যদি কোশ্চেন আসে উদাহরণে অনেক সময় এই উন্নত জাতের ফসল তৈরিতে কোন প্রযুক্তি ব্যবহৃত হয় এই কথাটা বলে থাকে, ঠিক আছে? তোমরা তখনই সহজেই বলতে পারবে যে এটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তারপরের বিভিন্ন গুরুত্ব, ব্যবহার বা রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির ধাপ এগুলো পরীক্ষায় চাইতে পারে। শুধু উদ্ভিদে না, কৃষিতেই শুধু না, প্রাণী সম্পদ উন্নয়নে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের গুরুত্ব। এখন দেখো একটা আমার ছবি দিয়েছি, একটা গরুর ছবি, যাতে একটা সিরিঞ্জ দিয়ে বোঝানো হচ্ছে যে অন্য কোনো একটা হরমোন বা কিছু একটা গরুটাতে প্রবেশ করানো হচ্ছে।
যার ফলে কি হতে পারে, আমরা না লেখাটা না পড়েই আমরা বুঝতে পারবো যে এমন কোনো হরমোন দিবে যার কারণে গরুটা একটু স্বাস্থ্য ভালো হবে, মানে মাংসটা একটু বেশি পাওয়া যাবে বা একটু দুধ বেশি পাওয়া যাবে, হ্যাঁ, অল্পতেই বড় হয়ে যাবে, এমন কিছু হতে পারে। দেখি তাহলে কি লেখা আছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে উন্নত প্রজাতির গরু উৎপাদন কিংবা সাধারণ গরুকে ওষুধ প্রয়োগের মাধ্যমে জেনেটিক্যাল মডিফাইড করে অধিক মোটা তাজা করে তোলা যায়। এই ধরনের গরুগুলো অধিক মাংসের চাহিদা মেটানোর পাশাপাশি অধিক দুধ প্রদানেও সক্ষম হয়ে থাকে। শুধু তাই নয়, এখন জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে অতি সম্প্রতি বাংলাদেশের জেনেটিক বিজ্ঞানীগণ বাংলাদেশের, খেয়াল করে দেখো, যে মহিষের জিন তত্ত্ব বিশ্লেষণের মাধ্যমে এর জীবন রহস্য উদ্ঘাটনে সফল হয়েছেন। দেখো, বাংলাদেশের বিজ্ঞানীরাই মহিষের জিন তত্ত্ব, মানে মহিষের জিনে যা যা আছে, মানে এই সম্পর্কে তারা বিশ্লেষণ করে এই জীবন রহস্য উদ্ঘাটনে সফল হয়েছেন। এর ফলে এখন উন্নত প্রজাতির মহিষ উৎপাদন সম্ভব, যা আমাদের কৃষিকাজে ব্যাপক সহায়ক হতে পারে। আমাদের দুধের চাহিদা মেটাতেও এই ধরনের মহিষ কার্যকর হতে পারে। কারণ কি জানো, গরুর দুধে যে পরিমাণ ফ্যাট বা ইয়ে আছে তার থেকে 3-4 গুণ বেশি মহিষের দুধে আছে, হ্যাঁ, তাহলে দুধের চাহিদাও এই মহিষ দ্বারা মেটানো সম্ভব। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কিভাবে মানে প্রয়োগ করা হচ্ছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের গবেষণার তথ্য ও ফলাফল গবেষকদের মধ্যে আদান প্রদান ও মত বিনিময়ের জন্য ইন্টারনেট ব্যবহৃত হচ্ছে। এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ কি জানো, এক দেশে একজন একটা নিয়ে রিসার্চ করতেছে, অন্য দেশে সেও একই টপিক নিয়ে রিসার্চ করতেছে। যদি এমন হতো যে তারা দুজন মানে এক জায়গায় না, পৃথিবীর 2 প্রান্তে হোক, তারা ইন্টারনেট সহায়তায় নিজেদের মধ্যে গবেষণাটা যদি নিজেরা মানে একটু আলোচনা করে আর একটু আগায় নিতে পারবে। একা একা করা আর মিলে করার মধ্যে একটা তফাৎ আছে, তাই না? তো এটা একটা ইন্টারনেট ব্যবহার করতে পারে। বিভিন্ন প্রাণীর জিনের তথ্য এবং এ সংক্রান্ত বিভিন্ন গবেষণার ফলাফল সংরক্ষণ করার জন্য ডেটাবেস ব্যবহৃত হয়। ডেটাবেস, হ্যাঁ, এটা আমাদের 6 নম্বর চ্যাপ্টার, তোমরা হয়তো অনেকে পড়েছো, যে প্রাণীর জিনের তথ্য এবং এ সংক্রান্ত বিভিন্ন গবেষণার ফলাফল সংরক্ষণ করে রাখা হয়। সংরক্ষণ কেন করে রাখবে? সংরক্ষণ করে রাখলে পরবর্তীতে কেউ যদি গবেষণা করতে চায় তাহলে তার পক্ষে সুবিধা হবে যে এই প্রাণীর জিনের মানে ভ্যারাইটি কি সে জানতে পারবে, ঠিক আছে? আগে থেকেই তার নিজের বের করতে হবে না, সে ডাটাবেস থেকে জানতে পারবে। দেন সে গবেষণাটাকে সামনের দিকে আগাবে, পিছন থেকে শুরু করার কোনো দরকার নাই। এই প্রক্রিয়ায় বিভিন্ন ধাপে কম্পিউটার নিয়ন্ত্রিত বিশেষ জটিল সিস্টেম ব্যবহৃত হয়। জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়া গবেষণার জন্য কম্পিউটার সিমুলেশন ব্যবহৃত হতে পারে, অবশ্যই ব্যবহৃত হয়। আমরা পরে আরেকটা টপিকে সেটা দেখব যে কিভাবে কম্পিউটারের সাহায্যে আমরা এই ইনফরমেশনগুলো নিয়ে কাজ করা হয়। এবার আসি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবহার। ব্যবহার মানেই হচ্ছে যেখানে ব্যবহার করা হচ্ছে সেখানে আমরা সুফল পাচ্ছি। কিছু সুফল তো অবশ্যই পাচ্ছি, সুফলের জন্যই তো এত কিছু। বর্তমান বিশ্বে বর্ধিত জনসংখ্যার খাদ্য উৎপাদন, শিল্প উৎপাদন, পরিবেশ রক্ষাসহ মানব জীবনের নানা চাহিদা মেটাতে কাজ করছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি। ওকে, মেডিকেল সায়েন্স, ফার্মাসিউটিক্যাল ও কসমেটিক ইন্ডাস্ট্রির জীবন রক্ষাকারী ওষুধ উৎপাদন, এনজাইম ও হরমোন উৎপাদনে এই বিষয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কৃষিতে উন্নত ফলনের জন্য জেনেটিক প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। এখন আমরা সেগুলোকে একটু পয়েন্ট করে করে কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখব। যেমন 1 নম্বর হচ্ছে ইনসুলিন তৈরি। সুফলের একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ইনসুলিন তৈরি। তোমরা ইনসুলিন সম্পর্কে মনে হচ্ছে অনেকেই জানো, কারণ অনেকের বাবা মা বা দাদা দাদি এদের ডায়াবেটিস আছে। ডায়াবেটিস থাকা মানে কি? হ্যাঁ, মিষ্টি খেলে কি শুধু ডায়াবেটিস হয়? না, ডায়াবেটিস আসলে মিষ্টি খাওয়ার উপর ডিপেন্ড করে না, এটা শরীরের একটা হরমোন উৎপাদনের উপরে ডিপেন্ড করে। সেই হরমোনটাই হচ্ছে ইনসুলিন। যে যাদের আর কি ইনসুলিন উৎপন্ন কম হয় বা হয় না
তাদেরই আসলে আমরা বলি যে ডায়াবেটিস আছে। তো ইনসুলিন কেন লাগে? মানবদেহের ইনসুলিন তৈরি জিনকে ব্যাকটেরিয়া কোষে প্রবিষ্ট করে বাণিজ্যিকভাবে ইনসুলিন উৎপাদন হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং সবচেয়ে বড় সুফল। ইনসুলিন ডায়াবেটিস রোগীর চিকিৎসার প্রয়োজন হয়। ইনসুলিন এরকম দেখতে, দেখো এখানে যে লিকুইডের মতো, সেখানে সিরিঞ্জ দিয়ে দেখা যায় যে রোগীর যতটুকু প্রয়োজন সে ওটা নিয়ে খাবারের, তোমরা জানো যাদের দেয় যে খাবারের কিছুক্ষণ আগে সেটা শরীরে একটা চামড়ার একটা নিচে অংশে প্রবেশ করাতে হয়। হ্যাঁ, তো কখন করাতে হয়? যে যাদের ইনসুলিন উৎপন্ন হয় না, মানে ডায়াবেটিস রোগীর এই ইনসুলিনটা দরকার হয়। আর এই ইনসুলিন তৈরি করার জন্যই এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং মানে দ্বারাই এই ইনসুলিনটা তৈরি করা হয়। উন্নত মানের ফসল উৎপাদন, এটা তো ডিটেলস আমি একটু বলেই আসছি যে ফসল উৎপাদনে হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। যেমন সয়াবিন, ভুট্টা, তুলা, তৈলবীজ, টমেটো, পেঁপে ইত্যাদির জিন বৈশিষ্ট্য পরিবর্তন করে এগুলোর উৎপাদন বৃদ্ধি, পোকামাকড় ও অন্যান্য উদ্ভিদনাশক ছত্রাক ও ভাইরাস প্রতিরোধ করা যাচ্ছে। জেনেটিক্যাল রূপান্তরিত ফসল অধিক খরা ও ঠান্ডা সহ্য করতে পারে, এগুলো আমি বলে আসছি। তোমরা আরেকটু খেয়াল করো, আরেকটু উদাহরণ দেই। আগে বেগুন কিনতে যেতাম, বেগুন আনলে দেখা যায় কাটলে শুধু মানে পোকা, বেগুনের মধ্যে শুধু পোকা থাকতো, মানে যতটুকু 1 কেজি বেগুন কিনলে দেখা যেত আধা কেজি নষ্ট, এমনটা হতো। কিন্তু এখন তুমি যদি কিছু বেগুন কিনো দেখবা একবার ফ্রেশ বের হয়, কোনো পোকা নাই, একবার ফ্রেশ, মানে ম্যাক্সিমাম মানে তরকারিটাই ফ্রেশ পাওয়া যাচ্ছে। কারণ কি? ওইটা হচ্ছে হাইব্রিড আমরা যে কথাটা বলি ফসলের ক্ষেত্রে, হাইব্রিড ওইটাই, যেখানে এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এই প্রযুক্তি ব্যবহার করে বীজটা তৈরি করা হয়েছে, সেটাই হচ্ছে হাইব্রিড। তো এই হাইব্রিড ফসলটা দেখা যায় যে পোকামাকড় থাকে না, ফ্রেশ হয়। হ্যাঁ, কিন্তু সত্যি কথা বলতে খেতে কিন্তু আমাদের প্রাকৃতিক যেটা রিয়েল ওইটাই ভালো লাগে, তাই না? আচ্ছা, যাই হোক, উন্নত মানের ফসল উৎপাদন করে থাকে। এখানে একটা ভুট্টার ক্ষেত দেখা যাচ্ছে, যেখানে একজন ভালো করে ভুট্টাটা যাচাই বাছাই করতেছে। রোগের চিকিৎসা, বিভিন্ন ধরনের রোগ যেমন জিন থেরাপি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং একটি সফল। জিন থেরাপির মাধ্যমে রোগের চিকিৎসা এবং ত্রুটিপূর্ণভাবে জিন পরিবর্তন করে রোগীকে সুস্থ করে তোলা যায়। অনেকের অনেক শরীরে কিছু ছোট্ট কাটা থাকতে পারে বা মানে জিনগত কিছু সমস্যা থাকতে পারে, সেইটা চিকিৎসা করা সম্ভব। ভাইরাস নাশক, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তৈরি ইন্টারফেরন মানব কোষ থেকে নিঃসৃত এক ধরনের রস ভাইরাস নাশক হিসেবে ব্যবহৃত হচ্ছে। হরমোন তৈরি, একটা ছবি খেয়াল করো, ছবিটাতে দেখে কি বুঝতেছো? এখানে লেখা আছে চিলড্রেন অফ দ্য সেম এজ, একই বয়সী দুইটা বাচ্চা, একজন একটু শর্ট দেখা যাচ্ছে, একজন একটু লম্বা। তো এরকম থাকে না কেন? মানে ওর শরীরে যে লম্বা হওয়ার জন্য যে হরমোনটা সেটা একটু কম আছে। শিল্পজাত ব্যাকটেরিয়া থেকে উৎপাদিত হিউম্যান গ্রোথ হরমোন বামনত্ব বা বেটে রোধ করে এবং পোড়া ত্বক, ফেটে যাওয়া হাড় ও খাদ্যনালী আনসারের চিকিৎসায় ব্যবহৃত হয়। আমি এখানে একটা দিলাম, আরও কিছু আছে। পোড়া যে কোনো অংশ যদি পুড়ে যায় সেই ত্বকটা রিপেয়ার করার জন্য বিভিন্ন ধরনের হরমোন আছে, সেটা প্রবেশ করালে ভালো হয়। তোমরা জানো হরমোনের জন্য অনেক কিছুই হয়ে থাকে, যেটার জন্য আলাদা ওষুধপত্র এখন বের হয়েছে, এগুলো আমরা ব্যবহার করতে পারি। ফার্মাসিউটিক্যাল পণ্য উৎপাদন, নির্দিষ্ট জিনের ক্লোনিং দ্বারা নতুন অনেক সফিস্টিকেটেড ফার্মাসিউটিক্যাল পণ্য উৎপাদন করা হয়। ওষুধ তৈরি করার জন্য, বিভিন্ন প্রকার ওষুধ তৈরি করার জন্য এই আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবহার হয়, ঠিক আছে, ওষুধ উৎপাদনে। টিকা ও জ্বালানি তৈরি, বর্তমানে করোনা ভাইরাসের জন্য টিকা আমরা সবাই মোটামুটি যাদের এজ হয়েছে তারা আমরা টিকা নিচ্ছি। এই টিকাটা আবিষ্কার করা হয়েছে কি? অবশ্যই অনেক কিছু যাচাই বাছাই করে, এখানেও জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে কিন্তু ব্যবহার হয়েছে, ঠিক আছে। কোন মানে কিসের
কিসের ডিএনএ মিলালে দেখা যাচ্ছে যে এটা করোনা ভাইরাসের অ্যান্টিভাইরাস হিসেবে কাজ করতেছে, আমরা জানি না, কারণ যারা গবেষণা করে বেরিয়েছে তারা জানে। তো এই টিকা এবং জানালি তৈরির জন্য আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহৃত হয়। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ফলে জৈব কারখানায় প্রচুর পরিমাণে প্রোটিন ও এনজাইম উৎপাদন করা যায়। এগুলো দিয়ে প্রচুর সংখ্যায় ট্রাইপোফানের মতো টিকা ও সম্পূরক তৈরি করা সম্ভব। এছাড়া জ্বালানি তৈরিতেও এগুলো ব্যবহৃত হয়। জ্বালানি তৈরি বলতে কি, যে অল্প ইসে বেশি যেন ব্যবহার করা যায় এমন জ্বালানি, ঠিক আছে। মৎস্য উন্নয়ন। স্যামন নামে জিন স্থানান্তরের মাধ্যমে মাগুর, কার্প, তেলাপিয়া মাছের আকৃতি অনেক বড় করা সম্ভব। এই যে শুধু ফসল না, মাছের চাহিদা, প্রোটিনের চাহিদা করার জন্য আমি গরু দেখিয়েছি, মহিষ দেখিয়েছি, সেরকম মুরগি হতে পারে, তা ফিশেও মাছেও হয় যে দেখা একটা ছোটো মাছ নর্মাল যদি চাষ করতা হয়তো এতটুকুই হতো, বাট ওখানে এই যে স্যামন মাছটা একটু বড় হয়, ওই জিনটা স্থানান্তরের মাধ্যমে দেখা গেছে এখন আস্তে আস্তে মাছগুলোর সাইজ এখন বড় করা সম্ভব হচ্ছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার বা সুফলে আরও কিছু আছে। পরিবেশ সুরক্ষা, জেনেটিক ত্রুটিসমূহ নির্ণয়, ফরেনসিক টেস্টের ক্ষেত্রে বিজ্ঞানীরা জিন প্রকৌশলের উপর গবেষণা করে নতুন ব্যাকটেরিয়া তৈরি করেছেন যা পরিবেশ সুরক্ষায় অবদান রাখছে। গর্ভবতী মহিলাদের ফেটাস দেখে সন্তানের জেনেটিক ত্রুটিসমূহ নির্ণয় করা যায়। পিতামাতা ও ডাক্তার মিলে শিশু জন্মের পূর্বেই সমস্যার সমাধান করা যেতে পারে। ফরেনসিক টেস্টের ক্ষেত্রে সেরোলজি পদ্ধতিতে রক্ত, বীজরস, মূত্র, অশ্রু, লালা ইত্যাদির ডিএনএ অথবা অ্যান্টিবডি থেকে ফরেনসিক টেস্টের মাধ্যমে অপরাধীকে শনাক্ত করা যায়। কিছু ঝুঁকি থাকে, যে প্রাণী ও মানুষের স্বাস্থ্য ঝুঁকি, যেগুলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রবেশ করানোর ফলে যে ডিএনএগুলোতে চেঞ্জ করা হয়েছে সেগুলো মানুষের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিরও কারণ হতে পারে। পরিবেশে কিছু ঝুঁকি থাকে, যে জিওমের প্রভাব নির্ধারণ তথ্যের ক্ষেত্রে কতিপয় বিষয়ে ঝুঁকি যথাসম্ভব নির্ধারণ করা আবশ্যক। যে এই জিএমও মানে জেনেটিক মডিফাইড যে অর্গান তৈরি করা হচ্ছে তা আমাদের পরিবেশের প্রতি ঝুঁকি কিনা সেটা আমাদের দেখে রাখতে, এটা জানাতে হবে। ক্ষতিকর দিকগুলো, রিকম্বিনেন্ট ডিএনএ যদি কোনো কারণে ক্ষতিকর হয়ে পড়ে তাহলে এর প্রভাবে জীব জগতে বিপর্যয় নেমে আসবে। নিবেশিত জিন যদি ক্ষতিকর প্রোটিন সংশ্লেষণ করে তাহলে ক্যান্সার সহ নতুন রোগ হতে পারে। যদি কোষে প্রবিষ্ট অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন কোনো রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার স্থানান্তরিত হয় তাহলে অ্যান্টিবায়োটিক ব্যবহার করে ওই রোগ জীবনে দমন করা সম্ভব হবে না। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে আমার আজকের তোমাদের বিষয়। বাড়ির কাজটা দেখে নাও, হ্যাঁ, এটা তৈরি করে রাখবে। আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ।